কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর 2019-20 শিক্ষাবর্ষ যারা বর্তমান দ্বাদশ শ্রেণীতে আছো, সেই দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার সকল শিক্ষার্থীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকের আমার এই ক্লাসটি দ্বাদশ শ্রেণীর অর্থাৎ তাদের যে টার্ম 3 পরীক্ষা আমরা সবেমাত্র গ্রহণ করলাম, সেই টার্ম 3 পরীক্ষার পরে এটি আমার প্রথম ক্লাস। এই জন্য আমি তোমরা খেয়াল করবে যে ক্লাস লেকচার 1 লিখেছি। দ্বাদশ শ্রেণীর এটাই আমার প্রথম ক্লাস। তো প্রিয় শিক্ষার্থীরা, দীর্ঘদিন পরে আবার ক্লাসে ফিরছি তোমাদেরকে নিয়ে। তো আশা করি তোমরা ভালোই আছো। তো আমরা যে ফার্স্ট পেপারের যতটুকু শেষ করেছিলাম উৎপাদন ব্যবস্থাপনা বিপণন বিষয়ের প্রথম পত্রের আমরা 8ম অধ্যায় শেষ করেছিলাম, 9ম অধ্যায় সম্ভবত ধরেছিলাম। তো এই 9ম অধ্যায় একটি ক্লাস হলেও ওই ক্লাসটি আবার আমরা প্রথম থেকে শুরু করতে চাচ্ছি, যে কারণ একটি ক্লাস দীর্ঘদিন পরে আবার শুরু করাটা, মাঝপথে শুরু করাটা বুঝতে সমস্যা হয়। এই জন্য ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি এই 9ম অধ্যায়ের একদম শুরু থেকে 9ম অধ্যায় যে অর্থাৎ ব্যবসায়ের অবস্থান যে চ্যাপ্টারটি, সেই চ্যাপ্টারটি শুরু থেকে তোমাদেরকে পড়াতে যাচ্ছি। তো এই ক্লাসে তোমরা আজকে বিষয়টি দেখো, একটু বোর্ডে খেয়াল করো। যে বিষয় হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্র। বোর্ডটা তো আসে না, ক্লিয়ার? আচ্ছা, তো অধ্যায় হচ্ছে 9ম, ব্যবসার অবস্থান। বিজনেস লোকেশন বা প্ল্যান্ট লোকেশন, এটা বিভিন্ন নামে ডাকা হয়। ব্যবসার অবস্থান বা বিজনেস লোকেশন অথবা প্ল্যান্ট লোকেশন, বিভিন্নভাবে এটাকে ডাকা হয়, বা এটাকে কারখানার অবস্থান অনেক সময় বলে। তো শুধু ব্যবসা বলতে তো সব কিছুই বোঝায়। তো এই জন্য যদি আমরা ওভারঅল বলতে চাই তো ব্যবসার অবস্থান শব্দটি পারফেক্ট। আচ্ছা, এখন এই ব্যবসার অবস্থানে আমরা আজকের পাঠের বিষয়বস্তু কি দেখো। আচ্ছা, তারিখটা লিখে বলি। আজকের তারিখ হচ্ছে, যেটা আমাদের পরে তারিখ হচ্ছে 26/11/2020। আচ্ছা, পাঠের বিষয়বস্তু দেখো। আমাদের আজকে পাঠের বস্তু আমরা নিয়েছি যে ব্যবসায়ের অবস্থানের ধারণা ও গুরুত্ব। আমরা ব্যবসার অবস্থানটা আসলে কি সে বিষয় সম্পর্কে যেমন জানবো, তেমনিভাবে আমরা জানবো যে ব্যবসার অবস্থানের আসলে গুরুত্ব কতটুকু, সেই ব্যবসার অবস্থান গুরুত্বটুকু আমরা যাচাই করার চেষ্টা করব, ব্যাখ্যা করার চেষ্টা করব। তারপরে দেখো শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি শিখতে পারবে দেখো, যে এই পাঠ শেষে শিক্ষার্থীরা ব্যবসায়ের অবস্থানের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। ব্যবসার অবস্থানের ধারণাও ব্যাখ্যা করতে পারবে, পাশাপাশি যে এর গুরুত্ব রয়েছে, সেই গুরুত্বও ব্যাখ্যা করতে পারবে। আচ্ছা, তারপরে ব্যবসায়ের অবস্থান। আচ্ছা, তো প্রথমে আমরা আসি যে ব্যবসায়ের অবস্থান বলতে আমরা কি বুঝি। আচ্ছা, সাধারণভাবে আমরা বলি যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান কোনো জায়গায় স্থাপন ও পরিচালনা করাকে বলা হচ্ছে ব্যবসার অবস্থান। অর্থাৎ যে জায়গায় কোনো ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হয় তাকে বলা হচ্ছে ব্যবসায়ের অবস্থান। বা যে স্থানে কোনো ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হয় তাকে বলা হচ্ছে ব্যবসায়ের অবস্থান। ঠিক আছে? তাহলে আমরা এখানে একজন রাইটারের সংজ্ঞা দেওয়া আছে। সেই রাইটারের সংজ্ঞা হচ্ছে আগরওয়াল অ্যান্ড জেন, তার মতে আর কি। তাহলে আমরা সহজ ভাষায় কি বুঝলাম সেটা আমরা একটু লিখে দিই। যে স্থানে ব্যবসায় প্রতিষ্ঠান
স্থাপন ও পরিচালনা করা হয় তাকে ব্যবসায়ের অবস্থান বলে। সহজ সংজ্ঞা, জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে যদি আসে যে ব্যবসার অবস্থান কি, তোমরা এই সংজ্ঞাটি দিবে আর কি, যে আমরা ব্যবসার অবস্থান বলতে কি বলছি, যে স্থানে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনা করা হয় সেই স্থানকে আমরা বলছি পরিচালনা করা হয়, সেই স্থান তাকে ব্যবসার অবস্থান বলে। আচ্ছা, এখন আগারওয়াল অ্যান্ড জেন এই দুজনের আগারওয়াল জেনের মতে কারখানা বা এমন একটি উপযুক্ত স্থান নির্বাচনকে বোঝায়, এমন একটি উপযুক্ত স্থান নির্বাচন করাকে উপযুক্ত স্থান নির্বাচন করাকে বোঝায়, এমন একটি স্থান নির্বাচন করাকে বোঝায় যেখানে কারখানা বা ব্যবসা প্রতিষ্ঠানটি কাজ শুরু করবে, যেখানে কারখানা বা ব্যবসায় প্রতিষ্ঠানটি কারখানা বা ব্যবসায় প্রতিষ্ঠানটি কাজ শুরু করবে। আচ্ছা, তাহলে এখানে সংজ্ঞাটা আবার একটু খেয়াল করো যে আগারওয়াল অ্যান্ড জেন বলেন বা এর মতে কারখানা বা ব্যবসার অবস্থান হচ্ছে কারখানা, দেখো এই যে কারখানা বা ব্যবসার অবস্থান, কারখানা তারা লিখেছেন প্ল্যান্ট লোকেশন, ওই হিসাবে কারখানার অবস্থান শব্দটি আসে, তো এটা সমর্থক হিসেবে আমরা ব্যবসার অবস্থান শব্দটি লিখেছি। যে কারখানা বা ব্যবসার অবস্থান বলতে এমন একটি উপযুক্ত স্থান নির্বাচন করাকে বোঝায়, যেখানে কারখানা বা ব্যবসার প্রতিষ্ঠানে যেখানে কারখানা বা ব্যবসায় প্রতিষ্ঠানটি কাজ শুরু করবে। তাহলে আমরা এখানে এই সংজ্ঞা থেকে কি জানলাম, যে এমন একটি উপযুক্ত স্থান নির্বাচন করাকে বোঝায় যেখানে কারখানা বা ব্যবসা প্রতিষ্ঠানটি কাজ শুরু করবে, অর্থাৎ যেখানে কারখানা বা এটা কাজ শুরু করে বলতে যে কারখানাটি সেখানে স্থাপন করে পরিচালনা করাকে বোঝাচ্ছে। তাহলে মূল সংজ্ঞা কিন্তু সেটাই থাকতেছে, ঠিক না? তাহলে আমরা দুটি সংজ্ঞা থেকে এই সিদ্ধান্ত জানলাম যে যে স্থানে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হয় তাকে ব্যবসার অবস্থান বলে। এটাই এই কথারই আসলে মূল কথা।
পরিশেষে আবার বলা যায় যে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য যে স্থানে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হয় তাকে বলা হচ্ছে ব্যবসায়ের অবস্থান। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ব্যবসার অবস্থান সম্পর্কে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে। যদি উদাহরণ হিসেবে দেওয়া যায়, যেমন একটি ছোট একটা মনোহারি দোকান, সেই দোকানটি দেখা গেছে রাস্তার ধারে স্থাপন করা হয়েছে, তাহলে ওইটি হচ্ছে ওই ব্যবসা প্রতিষ্ঠানটির অবস্থান। ঠিক আছে। একটি পেপার মিল রাস্তার কোনো একটা জায়গায় স্থাপন করা হয়েছে, সেটি যেখানে কাঁচামাল সহজে পাওয়া যায় সেখানে হতে পারে। একটা গার্মেন্টস ফ্যাক্টরি বা পোশাক কারখানা কোনো একটি ঘনবসতি এলাকায় স্থাপন করা হয়েছে যাতে সহজে শ্রমিক কালেকশন করা যায়, রাস্তার ধারে হয়েছে। ঠিক আছে। আমরা যখন ঢাকা যাই, ময়মনসিংহ থেকে ঢাকা যাই, তখন দেখা যাচ্ছে যে রাস্তার পাশে, বিশেষ করে যখন আমরা ভালুকা, তারপরে গাজীপুর, তারপরে এরকম বিভিন্ন এই এরিয়াতে যখন যাই, রাস্তার পাশে অনেকগুলো কারখানা পড়ে। তো সেই প্রত্যেকটা, সেটি কিন্তু এক একটা কারখানার অবস্থান, সেটিকে আমরা বলছি ব্যবসার অবস্থান। এখন এই ব্যবসার অবস্থানের গুরুত্ব কতটুকু সেই সম্পর্কে আমরা এখন জানব। ঠিক আছে। তো এটা মুছে ফেলছি। আচ্ছা, ব্যবসায় অবস্থানের গুরুত্ব, আমরা এটাকে একটু চেঞ্জ করে, এটা তো সবুজ কালো, এটাকে আমরা একটু চেঞ্জ করে লিখে দিচ্ছি। আচ্ছা, ব্যবসায়ের অবস্থানের গুরুত্ব, আমরা এখানে কতগুলো পয়েন্ট দেখছি। তো প্রিয় শিক্ষার্থীদের, একটা বিষয় হঠাৎ খেয়াল মনে পড়লো, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের যে পাঠ্য বই যেটি আমরা রেফার করেছি, সেই বইয়ের বেশ কিছু টপিকস আছে, যে টপিকসগুলো সাধারণত আমার চোখে বা প্রত্যেকটি টিচারই সব টপিকস এক বই থেকে পড়ায় না। এটা কিন্তু বিষয়টা তোমাদেরকে বারবার বলেছি। তো কোনো কনসেপ্ট কোনো বই হয়তো একটু অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে, যেটি আসলে সঠিক নয়, অথবা সেখানে সেটা লিখলে পূর্ণ মার্ক পাওয়া যাবে না। সেজন্য আমরা কিন্তু সেই টপিকসটি অন্য কোনো রাইটারের বই থেকে, অন্য কোনো লেখকের বই থেকে, বা আমাদের অন্য কোনো সোর্স থেকে, উৎস থেকে সেটা তোমাদেরকে পড়ানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে। তো এই জন্য তোমরা আমার ক্লাসগুলো, মানে শিক্ষকের যে ক্লাসগুলো, সাধারণত যে কোনো টিচারই হোক, ক্লাসগুলো ফলো করার চেষ্টা করবা। কোন টপিকস কীভাবে পড়াচ্ছি, আমি কীভাবে বোঝাচ্ছি, সেই মতেই কিন্তু লিখতে হবে। এই যে গত যে পরীক্ষাটি হয়ে গেল, টার্ম 3 পরীক্ষা, সেখানে বেশ কিছু টপিকস ছিল, যেমন উৎপাদনশীলতার চ্যালেঞ্জ। সেই টপিক্সটা আসলে তোমরা যে বই থেকে লিখেছো, সেটা আসলে ওইরকমভাবে সঠিক নয়। আমি যেভাবে ক্লাসে পড়িয়েছিলাম সেটি আসলে সঠিক, কারণ এটা বিভিন্ন অন্য লেখকের সাথে সেগুলোর মিল রয়েছে, কিন্তু তোমরা যেটা লিখেছো সেটা আসলে সঠিক ছিল না। তারপরে মানের যে সংজ্ঞা, সেটিও তোমরা ওইভাবে লিখতে পারো নাই। বেঞ্চ মার্কিং, সেটাও ওইভাবে সঠিকভাবে লিখতে পারো না, সেটাও আমি তোমাদেরকে ক্লাসে বুঝিয়েছিলাম। তারপরে আবার সেখানে রয়েছে আরেকটি টপিক ছিল সুপার মার্কেটটা তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় নাই। হ্যাঁ, তোমরা সংজ্ঞাটা সেখানে ঘাটতি ছিল, যেটা তোমাদের ক্লাসে, আমি অনলাইন ক্লাসেও পড়িয়েছি যেভাবে, সেটা তোমরা সেভাবে ফলো করো নাই। তো এই কারণে ক্লাসগুলো খুব ভালো করে তোমরা দেখার চেষ্টা করবে, কারণ এটার উপর ভিত্তি করেই আমি কিন্তু প্রশ্ন করব, এবং এই ক্লাস থেকেই তোমরা আমার কাছ থেকে যা জানবে এটাই মনে করবে সঠিক। কারণ আমি বিভিন্ন একটা টপিকস পড়ানোর আগে সেটা আসলে সঠিক কিনা সেটা কিন্তু আমি যাচাই করে তারপরেই পড়াই। এটা আমি শুধু না, সকল টিচারের ক্ষেত্রেই সত্য। অতএব অনেক পাঠ্য বইয়ে, অনেক লেখকের বইয়ে কিন্তু অনেক টপিক্সই সমস্যা থাকে।
এই জন্য আমাদেরকে একটু করতে একটু যাচাই বাছাই করে তারপরে পড়াতে হয়। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ক্লাসগুলো ফলো করবে, আর পড়ার সময় ক্লাস যখন শুরু হয় তখন সাথে সাথে বইটা নিয়ে সামনে নিয়ে বসবে। সেখানে তোমরা ওই আমার বলার সাথে সাথে একটু মিলিয়েও যদি দেখো যে স্যার কী পড়াচ্ছে সেটা একটু মিলিয়ে দেখি, খাতা নিয়ে বসবা। আমি যদি বাড়তি কোনো পয়েন্ট বলি, উদাহরণ বলি, সেটা তোমরা লেখার চেষ্টা করবা, ঠিক আছে? তো এভাবে একটু প্রস্তুত হয়ে আসলে পড়ার চেষ্টা করবে আশা করি, ঠিক আছে? তো ব্যবসার গুরুত্ব পড়াচ্ছিলাম, ব্যবসা অবস্থানের গুরুত্ব আমরা পয়েন্টগুলো লিখছি প্রথমে, তারপর ব্যাখ্যা করব। একটা হচ্ছে ভোক্তাদের চাহিদা পূরণ, ব্যবসার সম্প্রসারণ। 1 নাম্বার ভোক্তাদের চাহিদা পূরণ, ব্যবসায় সম্প্রসারণ। 3 নম্বর হচ্ছে পণ্যের প্রমোশন। 4 নম্বর হচ্ছে অবকাঠামোগত সুযোগ সুবিধা, অবকাঠামোগত সুযোগ সুবিধা। 5 নম্বর হচ্ছে প্রতিযোগিতা মোকাবেলা, প্রতিযোগিতা মোকাবেলা। পাশে আর কয়টা আছে? 12টি। আরেকটি লেখা আছে বিক্রয় মুনাফা। 6 নম্বর হচ্ছে বিক্রয় ও মুনাফা। তারপরে 7 হচ্ছে সম্পদের সঠিক ব্যবহার। 7 সম্পদের সঠিক ব্যবহার। 8 প্রতিষ্ঠানের স্থায়িত্ব, প্রতিষ্ঠানের স্থায়িত্ব। 9 জীবনযাত্রার মান উন্নয়ন, জীবনযাত্রার উন্নয়ন। 10 হচ্ছে কর সুবিধা, কর সুবিধা। 11 অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক কল্যাণ। সামাজিক কল্যাণ। আচ্ছা প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা এখানে 12টি পয়েন্ট লিখেছি। আমরা এই পয়েন্টগুলো একে একে ব্যাখ্যা করবো তোমাদের সামনে। আচ্ছা, ক্লিয়ার আসে না? তোমাদের বোর্ডে যা লিখেছি হয়তো তোমরা বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করে জানাবে যে স্যার আমরা একটু ক্লিয়ার বুঝতে পারছি না। 1 নম্বর দেখো ভোক্তাদের চাহিদা পূরণ। ব্যবসার অবস্থানের গুরুত্বের মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে কি ভোক্তাদের চাহিদা পূরণ। ভোক্তাদের চাহিদা পূরণ সাথে ব্যবসা অবস্থানে কি সম্পর্ক, সেটা তোমাদের মনে প্রশ্ন জাগে যে ভোক্তাদের চাহিদা পূরণ করার ক্ষেত্রে ব্যবসার অবস্থান কি ভূমিকা রাখে, সেটা প্রশ্ন হতে পারে আর কি, এরকম যে ব্যাখ্যা করো। তো সেটা ব্যাখ্যাটা যেরকম যে ব্যবসার অবস্থান অর্থাৎ যদি ভোক্তাদের চাহিদা পূরণ করার জন্য কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্থাপন করা হয় মূলত, খেয়াল করো। কারণ একটি প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। আমরা এটাই ধরে নিলাম যে একটি প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, কিন্তু সেই মুনাফাটা কিভাবে পাবে
সেই মুনাফা অর্জন হবে কখন? যদি ভোক্তাদের চাহিদা সঠিকভাবে পূরণ করতে পারে এবং সন্তোষজনকভাবে পূরণ করতে পারে, তাদেরকে সন্তুষ্টি বিধান করে। এখন সেই ভোক্তাদের চাহিদা পূরণ করে তাকে মুনাফা অর্জন করতে হবে। তো এই চাহিদা পূরণটা, ভোক্তা চাহিদা পূরণ তখনই হবে যদি সেই ব্যবসা প্রতিষ্ঠানটা ভোক্তাদের কাছাকাছি অবস্থান করে, ঠিক আছে? তাহলেই কিন্তু সহজে ভোক্তাদের চাহিদা পূরণ করা সম্ভব হবে। এটা একটা বিষয়। এই জন্য ব্যবসার অবস্থানে খুব গুরুত্বপূর্ণ। যদি ব্যবসার অবস্থান অনেক দূরবর্তী স্থানে হয় তাহলে কি হয়? তাহলে সেই দূরবর্তী স্থান থেকে ভোক্তাদেরকে বিশেষ করে ছোটোখাটো যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সেক্ষেত্রে তাদের নিজস্ব পরিবহন ব্যবস্থা থাকে না। তারা কি করতে হয়? ভোক্তারা নিজেরা সেখানে যায়। এখন ভোক্তারা কোন ব্যবসা প্রতিষ্ঠান যাবে? যেটা তার হাতের কাছে আছে সেখানে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এই জন্য ভোক্তাদের চাহিদা পূরণ করতে গেলে কি দরকার? ব্যবসা অবস্থানটা ওই ভোক্তাদের ওই কাছাকাছি অবস্থান হলে সেটা তাদের চাহিদা সবচেয়ে বেশি পূরণ করতে পারবে এবং ব্যবসা প্রতিষ্ঠানের যে লক্ষ্য সেটা অর্জিত হবে। সেটা একটা বিষয়। আর আমরা আবার যদি মনে করি যে একটি কারখানার কথা মনে করি, কারখানায় হয়তো নিজস্ব পরিবহন ব্যবস্থা আছে, তারা ডেলিভারি ভ্যান যেটাকে বলি আমরা, সেটা তারা হয়তো পণ্য পৌঁছে দিবে। কিন্তু ব্যবসার অবস্থানটা বা কারখানার অবস্থানটা যত দূরে হবে অবস্থিত হবে, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাদের যে পণ্য সরবরাহের যে খরচ সেটা কিন্তু বেড়ে যাবে। বেড়ে গেলে তখন পণ্যের মূল্যের উপর সেটা প্রভাব পড়ে, পণ্যের মূল্য হয়তো বেড়ে যাবে, তখন বেশি মূল্যে ভোক্তাদেরকে পণ্য কিনতে হবে। সেক্ষেত্রে ভোক্তারা কিন্তু কিনতে রাজি থাকবে। সকল ভোক্তা বলবে যে না, আমাদের যে পণ্য আমরা কম মূল্যের সবচেয়ে যদি ভালো পণ্য পাই সেটা আমরা গ্রহণ করব। সেক্ষেত্রে তারা প্রতিযোগিতায় কিন্তু হেরে যাবে। তো ব্যবসার অবস্থান ভোক্তাদের চাহিদা পূরণে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা অবশ্যই তোমরা এখন বুঝতে পেরেছ। এর পরবর্তী টপিকটা দেখে আমরা পরবর্তী কি আলোচনা করা হয়েছে যে ব্যবসায় সম্প্রসারণ। এটা গেল। এরপরে হচ্ছে ব্যবসায় সম্প্রসারণ। দেখো, এই ব্যবসায় বিজনেস এক্সপানশন বা ব্যবসায় সম্প্রসারণ বিষয়টা, এক্সপান্ডিং বিজনেস বা ব্যবসায় সম্প্রসারণ আমরা যেভাবে বলি, এই ব্যবসায় সম্প্রসারণটা কখন হবে? যদি একটি ব্যবসা প্রতিষ্ঠান উপযুক্ত স্থানে যদি স্থাপন করা হয় তাহলে কি হবে? উপযুক্ত স্থানে, আমি এটা কি বললাম? উপযুক্ত স্থানে, সুইটেবল প্লেস। সুইটেবল প্লেসটা কোথায় হবে সেটাও আমরা পড়ব। যে সুইটেবল প্লেসটা ওই জায়গায় হবে যেখানে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করলে ওই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যে কাঁচামাল দরকার, যে শ্রমিক দরকার, যে জ্বালানি শক্তি দরকার বা শক্তি সম্পদ যেটা দরকার, তারপরে মূলধন দরকার, এগুলো সহজলভ্য যেখানে হবে সেখানেই কিন্তু সেটি কিন্তু ওই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত একটি স্থান। এখন সেই উপযুক্ত স্থানে যদি ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করা হয় তাহলে কিন্তু তাদের উৎপাদন খরচ যেমন কম হবে, হ্যাঁ, তাহলে তাদের পণ্য মূল্য কম মূল্যে, তারা কম দামে তারা কি ভালো মানের পণ্য ভোক্তাদেরকে সরবরাহ করতে পারবে, ভোক্তারা বেশি বেশি কিনবে, অর্থাৎ বিক্রয় বেশি হবে, মুনাফা বেশি হবে এবং এই আয়ের একটি অংশ, মুনাফার একটি অংশ তারা পুনরায় বিনিয়োগ করে ব্যবসাকে সম্প্রসারণ করতে পারবে। তাহলে সব কিছুর মূলে কিন্তু হচ্ছে ব্যবসায়ের অবস্থান, ঠিক আছে? তাহলে আরেকটা বিষয় বলি যে আমরা তোমরা এটা জানো যে দীর্ঘমেয়াদী ব্যবসার অবস্থান বা কারখানা কোনো জায়গায় সেট করা হলে, স্থাপন করা হলে সেটা একটা দীর্ঘমেয়াদী খরচ, ঠিক আছে? এখন এই যে দীর্ঘমেয়াদী খরচ যেখানে জড়িত রয়েছে সেই জায়গায় একটা জায়গায় যদি ভুল লোকেশনে, অর্থাৎ যে জায়গায় স্থান ও কারখানা অবস্থান নির্বাচন করা যদি ভুল হয়, সিদ্ধান্তটি যদি ভুল হয় যে আমি যে জায়গায় স্থাপন করলাম সেটা 1 বছর পরে আর 2 বছর পরে বুঝতে পারলাম যে না, আসলে সেটা আমাদের ভুল সিদ্ধান্ত ছিল, তাহলে কিন্তু সেটা অনেক বড় একটা ভুল হয়ে যায়। কারণ যে সেটআপ কস্ট, অর্থাৎ একটা কারখানা স্থাপন করাতে যে খরচ হয় সেটা ওখান থেকে তুলে
তুলে নিয়ে অন্য জায়গায় স্থানান্তর করাটা কিন্তু ব্যয়বহুল একটা সিদ্ধান্ত, এবং এতে ক্যাপিটাল লস হওয়ার একটা মূলধন হারানোর একটা শঙ্কা বা পরিস্থিতি তৈরি হয়। ঠিক আছে, তো এই জন্য যে দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত, যেহেতু ব্যবসার অবস্থানটি একটি দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত, এই জন্য সেই সিদ্ধান্তটি যাতে সঠিক হয় সেজন্য সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সে যথাযথভাবে অনুসরণ করে সঠিক স্থান ব্যবসার অবস্থান নির্বাচন করাটাই যুক্তিযুক্ত এবং একজন উদ্যোক্তার জন্য সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এরপরে আমরা দেখি কি লেখা আছে, পণ্যের প্রমোশন। এই প্রমোশনটা, পণ্যের প্রমোশন বা প্রসার, তোমরা যেহেতু মার্কেটিংয়ের স্টুডেন্ট তোমরা অবশ্যই প্রমোশন সম্পর্কে জানো। প্রমোশন বলতে এখানে কিন্তু যে ম্যানেজমেন্টে যে প্রমোশন বলা হয়, বলে যে পদোন্নতি, যে এক ধাপ থেকে উপর ধাপে, সেটা কিন্তু এটা না। মার্কেটিং ক্ষেত্রে প্রমোশন হচ্ছে কি বোঝাচ্ছে, যে প্রসার। প্রসার কি, যে পণ্য সম্পর্কে, পণ্য প্রতিষ্ঠান সম্পর্কে যে ভোক্তাদেরকে অবহিত করা, জানানো, তাদেরকে ইন্সপায়ার করা, উজ্জীবিত করা। ঠিক আছে, ওই পণ্য ক্রয় বা প্রতিষ্ঠানের প্রতি পজিটিভ যে ইমেজ বা ভাবমূর্তি তৈরিতে সহায়তা করে, সেই কাজগুলোকে আমরা বলছি কি প্রমোশন বা এখানে প্রসার। তো পণ্যের প্রমোশনে ব্যবসার অবস্থান ভূমিকা রাখে কীভাবে, যদি ব্যবসা প্রতিষ্ঠানটা যদি রাস্তার পাশে হয়, মানে অর্থাৎ যেখানে ভোক্তাদের যাতায়াত প্রতিনিয়ত করে, সেই সব জায়গায় যদি ব্যবসা প্রতিষ্ঠানটি অবস্থান করে, তাহলে কিন্তু একটা বড় একটা সাইনবোর্ড, একটা বিলবোর্ড, নিয়ন সাইন, এগুলো ওইখানে স্থাপন করা যায়। তারপর সেটা সহজেই ভোক্তারা আসা যাওয়ার পথেই, তারা হয়তো প্রথম দিনই সে প্রতিষ্ঠানের পণ্য কিনবে না, কিন্তু তার আসা যাওয়ার পথে কিন্তু প্রতিনিয়ত সেই প্রতিষ্ঠানের তারা বিজ্ঞাপন দেখতে পারবে। এতে কিন্তু প্রতিষ্ঠানটির একটি আলাদা একটা ইমেজ তৈরি হয়, অন্যরকম একটা, হ্যাঁ এই প্রতিষ্ঠানটি আছে, প্রতিষ্ঠানটি আমাদের সমাজে অনেক সময় অনেক পণ্য আমরা গ্রহণ করি, কিন্তু সেই প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত সেটা কিন্তু আমরা জানি না। ঠিক আছে, কিন্তু যদি সেটা দৃষ্টিগোচর কোনো স্থানে যদি অবস্থিত হয়, তাহলে কিন্তু আমাদের চোখে তখন ভাসে যে হ্যাঁ এই প্রতিষ্ঠান অমুক জায়গায় রয়েছে। যদি কোনো এই পণ্যের সমস্যা থাকে, আমরা কিন্তু সেই প্রতিষ্ঠানে যেতে পারবো, বলতে পারবো। ঠিক আছে, তো এই যে পণ্যের একটি প্রমোশন, ওই প্রতিষ্ঠানটির, ওই কারখানার যে পণ্য, সেই পণ্যর একটি প্রমোশন কিন্তু ব্যবসার অবস্থানের গত কারণেই সেই প্রতিষ্ঠানটি পাচ্ছে, কারণ সেই প্রতিষ্ঠানটির বড় একটা সাইনবোর্ড থাকবে, যেহেতু সেই সাইনবোর্ডগুলো রাস্তার পাশ দিয়ে ব্যবসা অবস্থান, মানে প্রতিষ্ঠান কারখানা যেখানে অবস্থিত হচ্ছে তার পাশ দিয়ে যখন যারা যাবে, যাতায়াত করবে, সেরকম জায়গায় যদি প্রতিষ্ঠানটি স্থাপিত হয়, তাহলে যাতায়াতকারী যারা রয়েছে, যেসব ভোক্তারা, তারা কিন্তু সহজেই এই পণ্য সম্পর্কে, কারখানা সম্পর্কে জানতে পারবে। সেটিও কিন্তু প্রতিষ্ঠানটির প্রমোশনে, প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য বলা হচ্ছে ব্যবসার অবস্থান পণ্যের প্রমোশনে ভূমিকা রাখে। তারপরে অবকাঠামোগত সুযোগ সুবিধা, যেটা আমি একটু আগে বলে ফেললাম। অবকাঠামোগত সুযোগ সুবিধা হচ্ছে কোনগুলোকে বলা হয়, যে রাস্তাঘাট, হ্যাঁ, ব্রিজ, কালভার্ট, তারপরে হচ্ছে এই যে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, পানি সরবরাহ ব্যবস্থা, তারপরে গ্যাস সরবরাহ বা জ্বালানি সরবরাহ ব্যবস্থা, এগুলোকে বলা হচ্ছে কি অবকাঠামোগত সুযোগ সুবিধা। ঠিক আছে, এই যে রাস্তাঘাট, এখানে রেলপথ হতে পারে, আকাশপথ হতে পারে, এখানে তারপরে যে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, তারপর টেলিফোন লাইন, যোগাযোগ ব্যবস্থা, ইত্যাদি, ইত্যাদিকে বলা হচ্ছে কি ব্যবসার অবকাঠামোগত সুযোগ সুবিধা। এখন এই অবকাঠামোগত সুযোগ সুবিধাগুলো আছে কিনা, এক একটা প্রতিষ্ঠানের জন্য এক এক রকমের অবকাঠামোগত সুযোগ সুবিধা প্রয়োজন হয়। তো সেই সুযোগ সুবিধাগুলো যদি পূর্বেই, ব্যবসা অবস্থান স্থাপন করার পূর্বেই যদি সিদ্ধান্ত গ্রহণ করে সেখানে নেওয়া হয়, তাহলে কিন্তু ওই ব্যবসা প্রতিষ্ঠানটি সেটি যতদিন টিকে থাকে ততদিন সেই সুবিধাটা পায়, এবং এর ফলে দেখা যাচ্ছে উৎপাদন খরচও কিন্তু অনেকাংশে হ্রাস পায়। সেটা তোমাদেরকে আমি ব্যাখ্যা করেছি। তো এই অবকাঠামোগত সুযোগ সুবিধাগুলো অর্জিত হয় ব্যবসা অবস্থানটা যদি সঠিক জায়গায় স্থাপন করা সম্ভব হয়, বা সেই রকম সিদ্ধান্ত পূর্বে যদি গ্রহণ করা হয়। ঠিক আছে, তারপর দেখো প্রতিযোগিতা মোকাবেলা। আচ্ছা, প্রতিযোগিতা মোকাবেলা করার জন্য প্রতিযোগিতা মোকাবেলা করার জন্য
প্রতিযোগিতা ব্যবসা প্রতিষ্ঠানে সাধারণত প্রতিযোগীর সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা জানি সেটা যে শুরুতে দিকে অল্প দু একটি প্রতিষ্ঠান যেখানে পণ্য তৈরি উৎপাদন করত, এখন একই ধরনের পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। তো তখন ওই প্রতিষ্ঠানকে একই ধরনের পণ্য যারা উৎপাদন করে তাদের সাথে কিন্তু প্রতিযোগিতায় লিপ্ত হতে হচ্ছে। ঠিক আছে, সেই প্রতিযোগিতায় কে টিকবে? যেহেতু তোমরা মার্কেটিং স্টুডেন্ট, তোমাদের অবশ্যই ধারণা আছে যে যারা কম মূল্যে সবচেয়ে বেশি ভ্যালু বা যে সুবিধা, ঠিক আছে, যে সেটা দিতে পারবে ভোক্তাদেরকে, তারাই কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে, কারণ ভোক্তারা তাদের প্রতি আকৃষ্ট হবে, তাদের পণ্য বেশি বেশি গ্রহণ করবে। তাহলে এখন এই প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে আমার প্রথম যে একদম ব্যবসায়ের অবস্থান, একদম ব্যবসাটা শুরু করার চিন্তা থেকেই কিন্তু কি করতে হবে, যে সিদ্ধান্ত নিয়ে রাখতে হবে যে আমি ব্যবসা অবস্থানটা এমন জায়গায় স্থাপন করব যেখানে আমার সকল ধরনের অবকাঠামোগত সুযোগ সুবিধা যেমন থাকে, ভোক্তার সান্নিধ্য বা কাছাকাছি যাতে হয়, তেমনিভাবে আমার যে কাঁচামালের সহজলভ্যতা যদি আমি পেতে পারি, তারপরে এখানে আমার জ্বালানির সুবিধা যাতে পেতে পারি, আমি এখানে নিরাপত্তার সুবিধা, মূলধন সহজে জোগাড় করতে পারি, এমন জায়গায় তাকে স্থাপন করতে হবে। তাহলে তা না হলে কি হবে, সেই প্রতিষ্ঠানটি যদি এমন জায়গায় স্থাপন করা হয় যেখানে শ্রমিক নাই, তো দেখা যাবে শ্রমিকদের মজুরি তাদের বৃদ্ধি পাবে। যেখানে শ্রমিক পর্যাপ্ত পাওয়া যাবে সেখানে শ্রমিকের মজুরি হার বেড়ে যায়। তারপরে কাঁচামাল যেখানে সহজলভ্যতা থাকে না, সেখানে দূর দূরান্ত থেকে কাঁচামাল যে আনার যে খরচ, সেই খরচটা বেড়ে যায়। সব কিছু তখন প্রভাব পড়ে কিসের উপরে? উৎপাদন খরচ তখন বেড়ে যায়। উৎপাদন খরচ বেড়ে গেলে পণ্যের মূল্য বেড়ে যাবে, আর পণ্যের মূল্য বেড়ে গেলে স্বাভাবিকভাবে প্রতিযোগিতায় টিকে থাকার সম্ভাবনা থাকবে না, কারণ ভোক্তারা যেই প্রতিষ্ঠানের পণ্যের মূল্য কম, ভালো মানের পণ্য তারা চায়, ঠিক আছে, কিন্তু কম দাম দিয়ে তারা চায় আর কি। তাহলে এখন সেই প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে অবশ্যই ব্যবসার অবস্থানটা যদি সেই রকম সুযোগ সুবিধা সম্পন্ন উপযুক্ত স্থানে স্থাপন করা হয়, তখনই কিন্তু একটি প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন খরচ যেমন কমে, তেমনিভাবে তারা কম মূল্যে ভালো মানের পণ্য ভোক্তাদেরকে সরবরাহ করতে পারে, আর এভাবেই তারা প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। তাহলে ব্যবসার অবস্থানের গুরুত্ব প্রতিযোগিতায় টিকে থাকতে খুবই ভূমিকা রাখে। পরে আরেকটি দেখো যে বিক্রয় ও মুনাফা। এই বিক্রয় মুনাফা আসলে তোমরা বুঝতে পেরেছো আশা করি, যে একটি ব্যবসা প্রতিষ্ঠানে যদি উপযুক্ত স্থানে অবস্থিত হয় তাহলে কি হবে, উৎপাদন খরচ কম হবে। উৎপাদন খরচ কম হলে তাদের পণ্যের মূল্য কম হবে, বেশি বেশি বিক্রি হবে, বেশি বেশি বিক্রি হলে তাদের মুনাফার পরিমাণটাও বাড়বে। ঠিক আছে, আচ্ছা, এটা আসলে বুঝতে পেরেছো আশা করি। তারপর আসলে দেখো সম্পদের সঠিক ব্যবহার। সম্পদের সঠিক ব্যবহার সেটি ব্যবসার অবস্থানের উপর কীভাবে ভূমিকা রাখে খেয়াল করো। এখন ব্যবসার অবস্থান যদি সঠিক স্থানে, উপযুক্ত স্থানে স্থাপিত হয়, তাহলে প্রতিষ্ঠানটির বেশি বেশি উৎপাদন হবে। এখন বেশি বেশি উৎপাদন যদি হয় তাহলে কিন্তু তাদের সকল সম্পদের কিন্তু সদ্ব্যবহার হবে। যদি উৎপাদন কম হয় তাহলে কিন্তু অনেক মেশিন দেখা যাবে যে অনেক মেশিন বন্ধ করে রাখতে হচ্ছে, অনেক মূলধন যেটা সংগ্রহ করা হয়েছিল সেই সব মূলধন ব্যবহার করা হচ্ছে না, সেই মূলধনের খরচ ঠিকই বৃদ্ধি পাচ্ছে, ইত্যাদি বিভিন্ন কিছু সমস্যা হবে আর কি। তাহলে এখানে সম্পদের সঠিক ব্যবহারের জন্য অবশ্যই কি প্রয়োজন, উপযুক্ত স্থানে ব্যবসা প্রতিষ্ঠানের স্থাপন করা প্রয়োজন। তারপর প্রতিষ্ঠানের স্থায়িত্ব, পরের পয়েন্টটি দেখো 8 নম্বর পয়েন্ট, প্রতিষ্ঠানের স্থায়িত্ব বা ডিউরেবিলিটি। এই যে একটি কথা, যে একটি প্রতিষ্ঠান টিকে থাকবে কিনা সেটি নির্ভর করে কিসের উপরে, তার ব্যবসার অবস্থানের উপরে। এটি কিভাবে সম্ভব, এটা তোমরা একটু চিন্তা করে দেখো। তোমাদের স্মৃতিতে পড়ে কিনা যে তোমার কোনো এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছিল কিন্তু সেটি এক সময় সেখানে নাই। ঠিক আছে, এরকম আছে কিনা, অনেক উদাহরণ আছে। যেমন আমাদের এলাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন করা হয়েছিল, সোয়েটার ফ্যাক্টরি আর কি, তারা সেখানে সোয়েটার তৈরি করা হতো। তো সেই কারখানাটি
2 বছরের মতো টিকেছিল, আমার যতটুকু মনে পড়ে 2 বছরের মতো টিকেছিল। তারপর সেখানে আর স্থাপন করা, তারা সেই প্রতিষ্ঠানটা আর রান করে নাই, সেটি বন্ধ করে দিয়েছিল তারা। সেটির কারণ হিসাবে আমার যতটুকু যেটা এখন বুঝতে পারছি আর কি, যে কারণ ছিল অনেক। একদিকে ছিল যে পর্যাপ্ত বিদ্যুতের সমস্যা ছিল, কারণ উপজেলা শহরগুলোতে আজ থেকে 20 বছর আগে 20 বছর আগে তখন বিদ্যুতের সরবরাহ 20-22 বছর আগে বিদ্যুতের সরবরাহ সেরকম ছিল না। এখন যেমন ঘরে ঘরে বিদ্যুৎ বর্তমান সরকার পৌঁছে দিচ্ছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, উপজেলা শহরগুলোতেও দেখা যাচ্ছে যে বিদ্যুৎ যে লোডশেডিং খুব একটা হয় না। তো সেটা একসময় ছিল না। তো বিদ্যুতের ঘাটতির কারণে তাদেরকে দেখা যাচ্ছে যে তারা জেনারেটর চালিয়ে তাদেরকে কারখানা চালাতে হতো। এটা তাদের একটা খরচ বৃদ্ধি পেত। তারপর যোগাযোগের সমস্যা ছিল, তাদের ভালো যোগাযোগ ব্যবস্থা ছিল না। তারা এখন যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। হ্যাঁ, তো কিন্তু ওই সময় যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, কাঁচামাল দূর দূরান্ত থেকে আনতে হতো ইত্যাদি। শুধু একটা সুবিধা ছিল, সেটা হচ্ছে শ্রমিকের সহজলভ্যতা ছিল, কিন্তু বাকি সবগুলোই তাদের জন্য কস্টলি ছিল, মানে ব্যয়বহুল ছিল। এই জন্যই সেই প্রতিষ্ঠানে সেখানে টিকতে পারে নাই। তাহলে এখানে একটা বিষয়, তাহলে স্পষ্টত যে প্রতিষ্ঠানের স্থায়িত্ব নির্ভর করে কিসের উপরে, ওই প্রতিষ্ঠানটি সঠিক স্থানে স্থাপন করা হয়েছে কিনা। সঠিক স্থানে স্থাপন করলে কি হবে, প্রতিষ্ঠানটির যে সুযোগ সুবিধাগুলো দরকার, হ্যাঁ, কম খরচে উৎপাদন করা যে দরকার, সেই উৎপাদন খরচ কম করার জন্য অবশ্যই তার উপযুক্ত স্থান নির্বাচন করতে হবে। না হলে কি হবে, সে তার প্রতিষ্ঠানের যে খরচ, উৎপাদন খরচ বেড়ে যাবে, আর বেড়ে গেলে তাদের পণ্যমূল্য বেড়ে যাবে, কারণ তারা প্রতিযোগিতায় টিকতে পারবে না। ঠিক আছে, তো আলটিমেটলি সর্বশেষ দেখা যাবে যে প্রতিষ্ঠানটি তাদের উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। এরপরে দেখো জীবনযাত্রার মান উন্নয়ন। জীবনযাত্রার মান উন্নয়ন এটি আসলে নির্ভর করে, এটি পরোক্ষ একটি বিষয়, যে প্রতিষ্ঠানটি যদি উৎপাদন ভালো হয়, বিক্রি ভালো হয়, তা উৎপাদন যদি বেশি বেশি হয়, বিক্রিও বেশি বেশি যদি হয়, তাহলে তার সেই সুবিধা কিন্তু ওই প্রতিষ্ঠানের শ্রমিক কর্মীরা যেমন পায়, তেমনিভাবে সেসব পণ্য যারা ভোগ করতেছে, কম মূল্যে ভালো মানের পণ্য যারা ভোগ করতেছে, তাদের জীবনযাত্রার মানও কিন্তু বৃদ্ধি পায়। ঠিক আছে, একদিকে যেমন কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে, ওই অঞ্চলের মানুষের তাদের যেমন কর্মসংস্থান বৃদ্ধি পেলে অবশ্যই তাদের আয় রোজগার বৃদ্ধি পাবে। আর অন্যভাবে এই প্রতিষ্ঠানের পণ্য মূল্য কম থাকার কারণে, কম দামে ভালো মানের পণ্য গ্রহণ করার কারণে যারা সাধারণ জনগোষ্ঠী আছে তাদেরও জীবনযাত্রার মানে উন্নয়ন হবে। সেটিও ব্যবসায় অবস্থানের উপরে পরোক্ষভাবে নির্ভর করে। তারপরে আসলে দেখো কর সুবিধাটা হচ্ছে এরকম যে সরকার কিছু কিছু এলাকা নির্ধারণ করে দিয়েছে, যে এইসব এলাকাতে, যেমন এখানে ইপিজেড একটা অঞ্চল, মানে এক্সপোর্ট প্রসেসিং জোন বা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় কোনো শিল্প কারখানা স্থাপন করলে সরকার বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেয়। ঠিক আছে, যে কম মূল্যে তারা জমি গ্রহণ করার সুযোগ দেয়, তারপরে গ্যাস, বিদ্যুৎ, পানি নিরবচ্ছিন্নভাবে তারা পায়। ঠিক আছে, এই যে নির্দিষ্ট কিছু অঞ্চল তারা করে দিচ্ছে, যে এই যেমন সরকার বিভিন্ন অঞ্চল, অর্থনৈতিক অঞ্চল, কিছু ইকোনমিক জোন স্থাপন করছে, সেখানে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করলে সরকার প্রদত্ত বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাওয়া যায়, যেমন গ্যাসের সুবিধা, বিদ্যুতের সুবিধা, পানির সুবিধা। তো এই যে কারখানা স্থাপন করার যে জায়গার যে সুবিধা, সেটি কিন্তু যদি অন্য জায়গায়, সরকার নির্ধারিত ওই স্থান ছাড়া অন্য জায়গায় যদি ব্যক্তিগত যদি স্থাপন করতে যায়, তাহলে তার জমির মূল্য, অধিক মূল্য জমি সংগ্রহ করতে হবে। তার সেই জায়গায় বিদ্যুতের লাইন সরকার যদি আনতে চায়, তাদের খরচ বেড়ে যাবে, ইত্যাদি বিভিন্নভাবে তার কিন্তু খরচ বেড়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য বলা হচ্ছে যে এই কর সুবিধাগুলো নিতে গেলে অবশ্যই কি করতে হবে, ব্যবসার অবস্থান সরকার যেখানে যেখানে নির্ধারিত করে দিয়েছে, সেসব অবস্থানে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করাটা জরুরি আর কি। তারপর অর্থনৈতিক উন্নয়ন বলা হচ্ছে এই কারণে, যে ব্যবসা প্রতিষ্ঠান যদি একটি সারা দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো যদি সেই সঠিক ব্যবসা অবস্থানে স্থাপিত হয়, তাহলে কি হবে, সবগুলো প্রতিষ্ঠান যখন তাদের উৎপাদন ভালোভাবে চলতে থাকবে, উৎপাদনের গতি খুব ভালোভাবে চলতে থাকবে, তাদের বিক্রি যদি বেশি বেশি হয়, তাহলে কিন্তু সারা দেশের মানুষের কিন্তু কর্মসংস্থান হচ্ছে, সারা দেশের যে মূলধন, সে মূলধনের একটা গতিশীলতা পাচ্ছে। তাহলে এই সবারই কিন্তু কি হবে, আয় বাড়লে তাহলে সারা দেশেরই তখন অর্থনৈতিক একটা উন্নয়ন সাধিত হবে। ঠিক আছে,
আচ্ছা, এই জন্য বলা হচ্ছে যে অর্থনৈতিক উন্নয়নে ব্যবসা অবস্থান ভূমিকা রাখে। তারপর সামাজিক কল্যাণ, তো এই আগের পয়েন্টের ব্যাখ্যা করলে আমরা সেটা বলতে পারি যে সামাজিক কল্যাণে ব্যবসা অবস্থান ভূমিকা রাখে। তাহলে কীভাবে, একটু আগে যেটা বললাম যে ব্যবসা প্রতিষ্ঠান যদি ভালো হয়, ব্যবসা প্রতিষ্ঠানের যদি উৎপাদন সঠিক অবস্থানে অবস্থিত হয়, সঠিক স্থানে যদি ব্যবসা প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়, তাহলে কী হবে, সেই প্রতিষ্ঠানটির তখন উৎপাদন খরচ কম হবে। উৎপাদন খরচ কম হলে তারা পণ্য বিক্রি বেশি হবে। বিক্রি বেশি হওয়ার কারণে উৎপাদন বেশি হবে। তাহলে উৎপাদন যদি বেশি হয় এবং তাহলে ওই কারখানার যেমন কর্মকর্তা কর্মচারীরা, যেমন শ্রমিক কর্মীরা যেমন তারা একটু তাদের মজুরি বা তাদের যে শ্রমের মূল্য যেমন বেশি পাবে, তেমনিভাবে ওই কারখানার উৎপাদিত পণ্য সামগ্রীগুলো পুরো সমাজের মানুষ কম মূল্যে ভালো মানের পণ্য সামগ্রী পাওয়ার মাধ্যমে তাদেরও কল্যাণ সাধিত হবে। এভাবে একটি প্রতিষ্ঠানের ব্যবসার অবস্থান নানাভাবে ব্যবসা প্রতিষ্ঠানের যে বিভিন্ন দিকগুলো রয়েছে সেগুলোতে সহযোগিতা করে থাকে ব্যবসা প্রতিষ্ঠান। যেমন ভোক্তাদের চাহিদা পূরণে ভূমিকা রাখে, ব্যবসা সম্প্রসারণে ভূমিকা রাখে, তারপর প্রতিযোগিতা মোকাবেলা করতে ভূমিকা রাখে, তারপর বিক্রয় মুনাফা বৃদ্ধিতে ভূমিকা রাখে, তারপর সম্পদের সঠিক ব্যবহারে ভূমিকা রাখে, তারপর প্রতিষ্ঠানের স্থায়িত্বে ভূমিকা রাখে, জীবনযাত্রার মান উন্নয়নের ভূমিকা রাখে, কর সুবিধা অর্জনে ভূমিকা রাখে ব্যবসার অবস্থান। তাহলে এইভাবে আমরা বলতে পারি যে ব্যবসার অবস্থান একটি দীর্ঘমেয়াদী যেহেতু সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটির উপরে এই সমস্ত বিষয়গুলো যেহেতু নির্ভর করছে, এই জন্য ব্যবসা অবস্থানটাকে অবশ্যই যারা ব্যবসার উদ্যোক্তা রয়েছেন, বিজনেস এন্টারপ্রেনর রয়েছেন, তাদেরকে অবশ্যই খুব গুরুত্বের সাথে বিষয়টি নেওয়া উচিত। তারা অনেক যাচাই বাছাই করেই ব্যবসা অবস্থানটি কোথায় স্থাপন করা উচিত সেই বিষয়গুলো চিন্তা করা উচিত। আমরা আগামী ক্লাসে ব্যবসায় অবস্থানের যে প্রভাব বিস্তারের যে উপাদানগুলো, সেটি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, সেই টপিকটা আলোচনা করব। তো বাড়ির কাজটা তোমরা লিখে রাখো। বাড়ির কাজটা হচ্ছে বাড়ির কাজ। প্রশ্ন 1, ব্যবসা অবস্থান ধারণা ব্যাখ্যা করো। প্রশ্ন 2, ব্যবসায়ের অবস্থানের গুরুত্ব ব্যাখ্যা করো। তাহলে কি বললাম, ব্যবসার অবস্থানের ধারণা ব্যাখ্যা করো, ব্যবসায়ের অবস্থানের গুরুত্ব ব্যাখ্যা করো। তো এই যে দুটি প্রশ্ন, এই দুটি প্রশ্ন তোমরা আজকের যে ডেট আমরা দিলাম 26/11/2020, সেই ডেট দিয়ে তোমরা আলাদা শিটে নাম রোল লিখে তোমরা প্রস্তুত করে রাখবে। আমরা কলেজ ক্লাস শুরু হলে আমরা সেটা তোমাদের কাছে সংগ্রহ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, সে আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।